দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রধানত কথা বলবো ইরানের পারমাণবিক যে প্রোগ্রাম আছে সেটায় আদতে কতটুকু ক্ষয়ক্ষতি করা গেছে, কারণ গতকাল সিএনএন এর রিপোর্টের পর সারা পৃথিবীতে এটা খুবই আলোচিত হচ্ছে। আসলে এক ধরনের ধারণা ছিল, কিন্তু এই রিপোর্টটার কারণে এটার এক ধরনের শক্ত ভিত্তি তৈরি হয়েছে। এছাড়াও আরেকটা ব্যাপার নিয়ে খানিকটা আলোচনা চলছে, সেটা হলো ইসরায়েল ইরানের সিজফায়ার, মানে তাদের যে যুদ্ধবিরতি হয়েছে সেটা কতটা টেকসই হবে। পারমাণবিক প্রোগ্রামের কথা বলছি, কিন্তু যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছিল, কারণ দুই দল তাদের যুদ্ধবিরতি ঘোষণা করার পরও, মানে ট্রাম্পের মধ্যস্থতা এটা হচ্ছে, ট্রাম্প ঘোষণা করলেন, তারা দুই পক্ষ মেনে নিলেন, এরপরও খানিকটা আক্রমণ হয়েছে। ইরানের একটা বা দুটো মিসাইল লঞ্চড হয়েছে এবং ইসরায়েল বেশ টাফ জবাব দিয়েছে। এবং খুবই ইন্টারেস্টিংলি ডোনাল্ড ট্রাম্পের তিনি বিমানে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন, কেউ কেউ হয়তো দেখেছেন, তিনি ইরানের উপরে বিরক্তি প্রকাশ করেছেন এবং উনি ইসরায়েলের উপরও খুবই টাফ ভাষায় বিরক্তি প্রকাশ করেছেন এবং উনি খুব শক্তভাবে দাবি জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন যাতে তার আইডিএফ এর ফাইটার গুলোকে ফিরিয়ে নেয়। উনি খুবই বিরক্ত দেখলাম। কিন্তু আমাদের অনেকে মনে করি যে সিজফায়ারটা টিকবে না। আমি অনেকভাবে লিখতে দেখছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সিজফায়ারটা লম্বা সময় টিকবে। আমি গতকাল যখন কথা বলেছি তখনই জানিয়েছিলাম আপনাদের, সেটা হলো এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার মতো, যুদ্ধ বা সংঘর্ষ যাই বলি না কেন, এটা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আসলে ইরান ইসরায়েল কেউ নেই। দুই দলেরই, দুই দেশেরই কারো বড় কোনো ইনসেন্টিভ নাই যেটার মাধ্যমে তারা আসলে যুদ্ধ চালিয়ে যেতে পারে। প্রত্যেকেরই তার অ্যাপারেন্টলি চাওয়াগুলো পূর্ণ হয়েছে। এখন এগোতে থাকলে দুই পক্ষেরই ক্ষতির সম্ভাবনা আছে। এটা শুধু রাষ্ট্রের ক্ষতি তা না, তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে, ক্ষমতা আছে, দুই দেশেরই বলছি। তাদের আসলে মেজর ইনসেন্টিভ নাই ইরানের জন্য এটা চালিয়ে যাওয়া। মানে হলো এখন আমেরিকা অলরেডি ঢুকে গেছে, আমেরিকা যেহেতু ঢুকে গেছে, এখন আমেরিকার মানে বেইজে এক ধরনের সিম্বলিক হামলা চালিয়ে এটা শেষ করা গেছে, কিন্তু আমেরিকা আরো মেজর স্কেলে এসে হাজির হয়। তার হাতে অত অস্ত্র নেই যে সে এখন শুধু না, অন্য ফ্রন্টেও সে আবার মিসাইল অ্যাটাক করতে হবে। আমেরিকার 17টা ঘাঁটি এবং বড় এবং ছোট মিলে 17টা প্রেজেন্স আছে, সেগুলোতে ক্রমাগত আক্রমণ করতে চাইলে এত ফ্রন্টে যুদ্ধ করা ইরানের জন্য কঠিন হবে। তার যে স্টকপাইল আছে মিসাইলের সেটাও বড় না। এদিকে ইসরায়েলের কথা আমরা বলেছি, আক্রমণ করতে পারবে, সে যেহেতু ফাইটার দিয়ে আক্রমণ করছে, তার আক্রমণ করা ইরানের মতো এত কঠিন হয় না, কারণ ব্যালিস্টিক মিসাইলের যেটা হয় আপনারা বেসিক নিশ্চয়ই বুঝবেন যে একটা ওয়ারহেড পাঠানোর জন্য একটা পুরো রকেট ইঞ্জিন এখানে কাজ করে, সেটা এসে এখানে শেষ হয়। সুতরাং বুঝতেই পারি আমরা একটা ওয়ারহেডের সাথে একটা ইঞ্জিন শেষ হয়ে যায়, এটা অনেক এক্সপেন্সিভ, এটাই বলতেছি। আর বিমানে করে অনেকগুলো বোমা নিয়ে যাওয়া যায় এবং এটার যে খরচ সেটা অনেক কম পড়ে প্রতিটা। আমরা যদি এভাবে ধরি যে প্রতি টন এক্সপ্লোসিভ পৌঁছে দেয়, সো ইসরায়েলের জন্য অ্যাটাক করা ইজ ভেরি ইজি। তো যে বলছিলাম, ইসরায়েল ইরানের অ্যাটাক করার মতো ক্যাপাবিলিটি ও প্রবলেমে পড়েছে এবং সেটা ইসরায়েলের জন্য ক্ষতি করবে। সেই জন্য আমি মনে করি এত লম্বা ডিস্টেন্সে তারা একবার করে দেখলে, ইনফ্যাক্ট এটা ভবিষ্যতে দুই দেশ আবার যুদ্ধে জড়াবে, এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। তার জন্যই দুই দেশ পরস্পরের কে কি করতে পারে, কার কতটা ক্ষমতা, এগুলোর এক ধরনের পরখ করে নিয়েছে এবং এই জন্য এবারকার মতো থেমে যাবে, এটা আমি সত্যিই প্রেডিক্ট করি। আসি মূল প্রসঙ্গে, সেটা হলো যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল বা নিউক্লিয়ার স্থাপনায় কি ক্ষতি করা গেছে। বিশেষ করে নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করেছি, সেটা নিয়ে সিএনএন একটা রিপোর্ট করেছে, যেখানে তারা সরকারি পেন্টাগনের সাথে লিঙ্কড একটা প্রতিষ্ঠানের সার্ভে করেছে। তারা এই যে যুদ্ধের পর ব্যাটেল হলো, একটা যুদ্ধ হলো, তার কি ধরনের ধ্বংস হয়েছে সেটা নিয়ে সার্ভে করেছে। নানান রকম স্যাটেলাইট থেকে ডেটা দিয়ে এটা এক ধরনের ধারণা করা যায়, সেই প্রযুক্তি তাদের আছে এবং অন্যান্য ইন্টেলিজেন্স সব একত্র করে তারা বলছেন এখানে তেমন কোনো ক্ষতি হয়নি। মানে অন্য দুটো আমেরিকা অ্যাটাক করেছে, নাতানজ এবং ইস্পাহান দুটোতে, কিন্তু ওখানেও তা না, কিন্তু বেশি আলোচিত ছিল না ফোর্দো, কারণ আমরা এটা জানি যে গভীরে এখানে মূল সেন্ট্রিফিউজ গুলো যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয়। মানে এটা আমরা চোখ বন্ধ করে ধরে ফেলতে পারি, ধরে রাখতে পারি যে এখানে তাদের হাতে, ইরানের হাতে যে 60% এনরিচড ইউরেনিয়াম ছিল 400 জি, এটা ওখানে ছিল না, এটা ফর শিওর। এখানে একটা হামলা ইমিনেন্ট ছিল, এটা ইরান জানে, সুতরাং ওটা তার কাছে সে অন্য জায়গায় স্থানান্তর করেছে, এটা আমরা বলেই দিতে পারি। এবং ওখানে অ্যাটাকের পর তার যে রেডিয়েশন ইনক্রিজ না করাও সেই একই ধরনের বার্তা আমাদেরকে দেয়, এটা ঠিক আছে। কিন্তু বাকি কি ছিল, এখানে স্থাপনা আছে, সেন্ট্রিফিউজ কি সরিয়ে নেওয়া গেছে বা যাবে, বা যদি থেকেও থাকে সেগুলোর কি করা গেল। ওই রীতিমতো এমন বলছে যে এটা ধ্বংস করার মানে ট্রাম্প যেভাবে বলছেন এটা একেবারে টোটালি ডিস্ট্রাক্টেড এন্ড অবলিটারেটেড এরকম শব্দ ব্যবহার করছে, এরকম কিছুই হয়নি। এখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা সর্বোচ্চ কয়েক মাস তাকে পিছিয়ে দিয়েছে, এরকম একটা ভাষা তারা ব্যবহার করে বলছেন। বলা বাহুল্য, এই ধরনের রিপোর্ট নিয়ে যখন হোয়াইট হাউস জিজ্ঞেস করা হয়েছে, তারা এটা অস্বীকার করেছে এবং বাংলাদেশ টাইপের জবাব। ট্রাম্প অবশ্য বাংলাদেশ প্রধানমন্ত্রীদের টাইপ একজন প্রেসিডেন্ট, ওখানে বলা হচ্ছে প্রেসিডেন্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নাকি মিথ্যা তথ্য সামনে আনা হচ্ছে।
আসলে আসলে তেমন কিছু হয়নি, এতে কোনো রকম সন্দেহ নাই। সেন্ট্রিফিউজ সহ সবকিছু ইরান খুব দ্রুতই আবার ঠিক করে নিতে হবে, এবং অনেকে মনে করেন যে এবারকার ঘটনার ইরান নিজকে অনেক বেশি ইনসিকিউর ফিলবে, এবং সে যদি ইনসিকিউর ফিল করে তার বোমা সে আসলে বানিয়ে ফেলার চেষ্টা করবে। এটা থেকে আসলে সে খুব বেশি দূরে নাই। এবং সিএনএন এর এই রিপোর্টে আমরা বলতেই পারি যে সেন্ট্রিফিউজও আসলে সেই অর্থে এখানে ক্ষতিগ্রস্ত হয় না। এবং শুধু সেটা না, আমি জেনারেল পেট্রিয়াসকে কথা বলতে দেখলাম, উনি জয়েন্ট চিফ অফ স্টাফ ছিলেন, সিআইএ ডিরেক্টর ছিলেন। যদি পেট্রিয়াস মানে কোন একটা চ্যানেলে কথা বলেন, উনি অবশ্য হাইলি বিশ্বাস করেন যে না, প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে ফোর্দোতে। তার কাছ থেকে আমি অন্য একটা তথ্য জানলাম, উনি বিশ্বাস করেন। আরেকটা তথ্য ছড়িয়ে পড়েছিল, যেটা লোকেশন, ফোর্দোর লোকেশন তো আইডেন্টিফাই করা গেছে, কিন্তু ইরানের আরেকটা একই ধরনের স্থাপনা আছে, এই আলাপ আছে। এবং পেট্রিয়াসকে দেখলাম তিনি সেটা বিশ্বাসও করেন অনেকটাই, মানে উনি এটাকে জাস্ট উড়িয়ে দেন না, উনি যথেষ্ট সম্ভাবনা আছে বলেই বলেন। এবং আমরা সাধারণ কাণ্ডজ্ঞান থেকেই বুঝতে পারি, ইরান যখন এই ধরনের একটা ঝুঁকির মধ্যে দীর্ঘদিন ছিল, ইরান আসলে ইসরায়েল যা করেছে এরকম একটা ঝুঁকিতে ইরান দীর্ঘদিন থেকে ছিল, ইরান জানে। সুতরাং ইরান যে অল্টারনেটিভ তৈরি করেনি তা বলা যায় না। ইরানের এই ধরনের ঘটনাও মানে এই ধরনের স্থাপনা আরো থাকতে পারে, ইভেন একাধিক নেই কে বলবে, থাকতেই পারে। তো এই যদি বলি তাহলে আসলে এই যে যুদ্ধ বা সংঘর্ষ যাতে শেষ পর্যন্ত আমেরিকাও ইনভলভ হলো, সেটা আদতে ইরানের এই জায়গায় খুব ক্ষতি করে। ইরানের বেজার একটা ক্ষতি আসলে যেটা তাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে তার দেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উপস্থিতি। এটা শুধু এবার যে তাদের এরকম টপ মানে মিলিটারি চিফ, আইআরজিসির এয়ারের চিফ, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তাদের আইআরজিসির ইন্টেলিজেন্স চিফ, এগুলো যে হত্যা করতে পেরেছে তা শুধু না, দীর্ঘদিন ইরান এই ধরনের ইসরায়েল এই ধরনের ইরানের ভেতরে করে গেছে। ইরান এই ব্যাপারগুলো নিয়েই মাথা ঘামাতে হবে, সিরিয়াস হবে। ইসরায়েলের এটাও আবার একটা বিরাট সালের জায়গা। কিন্তু মূল যে করার কথা বলা হচ্ছিল যে ইরানের মানে পারমাণবিক প্রযুক্তি, সেটা আসলে কিছু হয়। এবং এটা সোফার যেটা বোঝা যায়, এটা ঠেকানোর আসলে এখন আমরা বলবো ইরানের রেজিম পরিবর্তন বা ইরানকে দখল করে ফেলা, এর দুটাই আসলে কোনোভাবে সম্ভব বলে মনে হয় না। কারণ আমেরিকা তার হাতের শেষ ট্রাম্প কার্ড বলি আমরা, ট্রাম্প কার্ডটা ব্যবহার করে ফেলেছে। যে বোমাটা তারা ফোর্দোতে ফেলেছে, পৃথিবীতে ওয়ান অফ এ কাইন্ড, এরকম একটা বোমাই আছে, মানে একটা টাইপ আর কি, যে BU-57। এটা দিয়েও আসলে আগে বিশেষজ্ঞরা বলছিলেন যেগুলো তো ক্লাসিফাইড, যে বোমার ক্যাপাবিলিটি ক্লাসিফাইড, এট দ্য সেম টাইম ওখানে যা এগুলো খুবই ক্লাসিফাইড, গোপন ব্যাপার। কত গভীরে আছে, কিভাবে আছে, আমরা তো দেখলাম বোমা ঢুকেছে, কিন্তু এক্সপার্টরা বলছে এটা এতটাই গভীর, একই ফুটো দিয়ে একাধিক বোমা গেলে তারপরে হয়তো একটা গিয়ে 25-30 মিটার 40 মিটার পর্যন্ত গেল, সেখানে বিস্ফোরিত হলো, তারপর আরেক যাবে, তারপর আরেকটা নিচে যাবে। টেকনিক্যালি খুবই টাফ, মানে এগুলো খুবই প্রিসিশন ওয়েপন। কিন্তু আমরা দেখেছি নিশ্চয়ই একেবারে বোরের মতো যে একটা জাস্ট বোমার ডায়ামিটার যে একটা ছিদ্র হয়, সেটার মধ্যে আরেক যাবে, এগুলো খুবই কঠিন। কিন্তু আমেরিকা তার হাতে যে লাস্ট ডেট একমাত্র এই ধরনের বোমা, 13 ওজনের একটা বোমা, যেটা ফেলার মতো, নিয়ে যাওয়ার মতো বিমান তাদের কাছে আছে, তারা সেটা পারলো এবং খুবই প্রিসিশনও, কিন্তু সেটাও ফেল করলো। তাহলে আসলে ইরান ভবিষ্যতে আবার নতুন করে যে ধরনের আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি বানাবে, আরো গভীরে বানাবে, এবং দেখা গেল এটা সব বেশি শেষ পর্যন্ত এফেক্টিভ হয় না। কথা হচ্ছে কি, ইরানকে নিউক্লিয়ার ওয়েপন থেকে সরানোর জন্য ইরানকে দখল করে ফেলতে হবে, সৈন্য নামিয়ে। এটাও প্রায় ইম্পসিবল বা খুবই ক্ষয়ক্ষতির ব্যাপার। এটা হচ্ছে অ্যাটলিস্ট ইরাক এবং আফগানিস্তান আমেরিকা দেখেছে। আর এটা হচ্ছে ইন্টারনাল কোনো কিছু করিয়ে ইরানের এই রেজিমের পতন ঘটানোর চেষ্টা করা। যেই রেজিম নতুন আসবে, তারা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে পুরোপুরি সরে আসবে স্বেচ্ছায়। তারা তাদের সব ফ্যাসিলিটি ওয়েস্টকে দেখাবে, সেখানগুলো সব ধ্বংস করবে, সব নিয়ে আসবে। তার সমৃদ্ধ যে ইউরেনিয়াম সে তার কাছে রাখবে না। এই ধরনের একটা সরকার ইসরায়েল এবং আমেরিকার জন্য লাগবে সামনে, এবং সেটা অবশ্যই বাইরে থেকে অ্যাটাক করে, প্রয়োজনে কিছু অ্যাটাক করা হবে অস্থিরতা তৈরির জন্য, কিন্তু মূলত ইন্টারনালি কিছু চেষ্টা সেটাই হবে। এবং বলা বাহুল্য ইরান নিজেও এটা জানে, ইরান যেহেতু নিজেও এটা জানে, ইরান এবার এটা ব্যবস্থা, বিশেষ করে মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার তৎপরতা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তারা এখন ধরপাকড় শুরু করেছে, কিন্তু আমি প্রায় একটা কথা বলি যে এটা তো এবার হঠাৎ করে হয় নাই। এর আগে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের চিফ হত্যা করা হয়েছে 3-4 বছর আগে, এক অবিশ্বাস কায়দায়। তো তারপরও তো তাদের যথেষ্ট সিরিয়াস হওয়ার কথা ছিল। আর পরও যেহেতু মোসাদ পেরেছে, মোসাদকে আসলে ওরা কিভাবে ঠেকাবে, কতটুকু পারবে, কতটুকু পারবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে।